রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে এখনো ঐকমত্য হয়নি রাজনৈতিক দলগুলোর। জাতীয় সনদের খসড়া দেয়া হবে কাল। আসিয়ানের সদস্য হতে মালয়েশিয়ার সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা। সাবেক বিমান বাহিনী প্রধান আব্দুল হান্নানের বিরুদ্ধে দুদকের মামলা, প্রাতিষ্ঠানিক দুর্নীতির অনুসন্ধান শুরু। পাল্টা শুল্ক কমাতে যুক্তরাষ্ট্র থেকে 25টি বোয়িং কিনবে বাংলাদেশ। কাল ওয়াশিংটন যাচ্ছে বাণিজ্য প্রতিনিধি দল। আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে রোববার ঐকমত্যে পৌঁছাতে পারেনি সব রাজনৈতিক দল। কমিশনের প্রস্তাব সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি, এর সাথে পঞ্চম সংশোধনীতে আল্লাহর প্রতি বিশ্বাস ও পূর্ণ আস্থা যুক্ত করতে চায় বিএনপি, জামায়াত সহ ডানপন্থী দলগুলো। অন্যদিকে বাম দলগুলোর দাবি বহাল রাখতে হবে ৭২-এর সংবিধানের ৪ মূলনীতি। তবে স্বাধীন পুলিশ কমিশন গঠনে ঐকমত্যে পৌঁছেছে সব রাজনৈতিক দল। মেজবা হাসানের রিপোর্ট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সংলাপের ১৯তম দিন। দীর্ঘ আলোচনায় প্রধানমন্ত্রীর মেয়াদ এবং স্বাধীন পুলিশ কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য পৌঁছালেও বিপত্তি বাধে রাষ্ট্র পরিচালনার মূলনীতি ও নারী আসন নিয়ে। কমিশনের প্রস্তাবের সাথে ৫০ সংশোধনী যুক্ত করতে চায় বিএনপি সহ ডানপন্থী দলগুলো। তবে বামপন্থী দলগুলোর বক্তব্য ৭২-এর সংবিধানের ৪ মূলনীতির পরিবর্তনের সুযোগ নেই। পঞ্চদশ সংশোধনীতে যেটা পুনর্বহাল করা হয়েছে সেই জায়গায় তারা থাকতে চান এবং তার সাথে এটা যুক্ত করতে চান। তো এই বিতর্কের শেষ হয়নি যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি অনুচ্ছেদ ৮ কিভাবে সংশোধিত হবে, সংশোধিত হোক বা না হোক, কিভাবে নির্ধারিত হবে সেটা জাতীয় সংসদে নির্ধারিত হবে। শব্দের মারপ্যাচে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের সংবিধানে যে ৪ মূলনীতি আছে সেইটা পরিবর্তনের কোনো ইঙ্গিত জাতির সামনে প্রকাশিত করা হয়, সেইটার সাথে আমরা একেবারেই নাই। ৭২-এর সংবিধানকে মুজিববাদী আখ্যা দিয়ে এর মূলনীতির পরিবর্তন চায় এনসিপি। একই সাথে সংসদে নারী আসন নিয়ে কমিশনের নতুন প্রস্তাব বিএনপি একমত হলেও প্রশ্ন তোলে দলটি। একটা মুজিববাদী সংবিধান প্রণয়নের জন্যই এই ধরনের একটা মূলনীতি দিয়ে এই সংবিধানটা তৈরি করা হয়েছিল। ৭২-এর সংবিধানের মূলনীতি, সেই মূলনীতিগুলো বাদ দিয়ে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, যার ভিত্তিতেই আমরা মুক্তিযুদ্ধে সামিল হয়েছিলাম, এর সাথে গণতন্ত্র এবং একই সাথে ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি, এই বিষয়গুলোকে যুক্ত করে সংবিধানের মূলনীতি ঠিক করা যেতে পারে। ১০০ আসনের নারী প্রতিনিধি থাকতে পারে, তবে আমরা বলেছি এইটা ৩০০ আসনের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে নারী আসন নির্ধারিত হবে। কমিশনের সহসভাপতি জানান, আগামী ৩ দিনের মধ্যে আলোচনা শেষ করে আগস্টের প্রথম সপ্তাহে চূড়ান্ত সনদ প্রকাশ করতে চায় কমিশন। আলোচনার এই প্রক্রিয়া ৩১শে জুলাই আমরা সম্পাদন করতে চাই। এ বিষয়ে আমরা আন্তরিক, রাজনৈতিক দলগুলো আন্তরিক, আমরা সেই প্রচেষ্টা অব্যাহত রাখছি এবং আমরা আশা করছি যে গত কয়েকদিনের যে ধরনের অগ্রগতি হয়েছে তা যদি অব্যাহত থাকে তাহলে আমরা অবশ্যই ৩১শে জুলাইয়ের মধ্যে এই আলোচনা সমাপ্ত করে একটা পরিপূর্ণ সনদ তৈরি করে আগস্টের প্রথম সপ্তাহে তা স্বাক্ষর করার ব্যবস্থা করতে পারব। এখন পর্যন্ত ১২টি বিষয়ে ঐকমত ও 7টি বিষয়ে কিছুটা অগ্রগতি হয়েছে, যেগুলো এখনও নিষ্পত্তি হয়নি। সোমবার সংসদে নারী আসনের অসম্পূর্ণ আলোচনা ও রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে আলোচনা করবে কমিশন। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় ঐক্যকে সামনে রেখে জাতীয় সমস্যাগুলোকে চিহ্নিত করে সমাধানের দিকে এগিয়ে নিতে হবে। যুগের সাথে তাল মিলিয়ে রাষ্ট্র কাঠামোর পরিবর্তন আনতে বিএনপি প্রস্তুত বলেও জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থান নিয়ে বিভাজন সৃষ্টি হলে তা হবে দুঃখজনক। রোববার রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। পদ্মা ব্যারেজ এবং দ্বিতীয় পদ্মা সেতুর বাস্তবতা নিয়ে রাজধানীর ব্র্যাক সেন্টারে এই সেমিনারে বিশেষজ্ঞরা বলেন, ভারতের সাথে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা আদায় তথা পানি চুক্তি সহ বিভিন্ন বিষয়ে আগামী সরকারের পরিষ্কার বক্তব্য থাকতে হবে নির্বাচনী ইশতেহারে। অংশীজনরা তারা
এই প্রকল্পটিকে প্রত্যেকটি রাজনৈতিক দলের নির্বাচনী ইস্তেহারে যাতে স্থান পায় সেটা চেষ্টা করবেন। এই বড় বড় প্রকল্পের যে অনেক কিছু অনুষঙ্গ যেগুলো আমাদেরকে খুব পীড়া দিয়েছে সেগুলো যাতে ভবিষ্যতে এখান থেকে মুক্ত থাকে সেদিকেও খুব নজর দেওয়া দরকার। ওয়ার্ল্ড ব্যাংক রাজি, এডিবি রাজি, ডিফিড রাজি, ইউএসএআইডি রাজি, যার কথা বলেন সে গ্যাঞ্জেস ব্যারাজে টাকা দিতে রাজি আছে যদি ভারতের সাথে এটার ব্যাপারে একটা সমঝোতা হয়। মির্জা ফখরুল বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী এবং বিএনপি চায় জাতীয় ঐক্যের মধ্য দিয়ে জাতীয় সমস্যাগুলোকে চিহ্নিত করে তার সঠিক সমাধান। রাজনৈতিক দল হিসাবে আমরা অত্যন্ত সচেতন যে জনগণের যেটা প্রয়োজন এবং কালের যুগের সঙ্গে সঙ্গে যে পরিবর্তনগুলো আনা দরকার, রাষ্ট্র কাঠামোর যে পরিবর্তন আনা দরকার সে ব্যাপারে আমরা অত্যন্ত সচেতনভাবে আমরা সামনের দিকে এগোচ্ছি। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমরা পারি এবং আমার বিশ্বাস যে আমরা পারবো। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ভাষা নিয়ে জনশক্তি পার্টির এক আলোচনায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি বাকশালে নয় গণতন্ত্রে বিশ্বাসী। মুক্তির জন্য আমাদের এই আন্দোলন, এত ত্যাগ, এত মানুষের জীবন দিয়েছি আমরা সবাই। এতদিন আমরা জেল খেটেছি, বারবার জেলে গেছি, কি জন্য? বিভক্তি সৃষ্টি করার জন্য, ঐক্যের মধ্যে। সুতরাং 2-3টা জায়গায় আমাদের জাতীয় ঐক্যমত থাকবে, আবার অনেক জায়গায় ঐক্যমত হবে না। আমরা তো বিভিন্ন দল এখানে। জাতীয় ঐক্য বিনষ্ট হলে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিবে অভিমত বক্তাদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা পরামর্শ দিতে ঢাকায় আসা ভারত, চীন ও সিঙ্গাপুরের চিকিৎসক দলকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 3 দেশের চিকিৎসক দল ডক্টর ইউনূসের সাথে দেখা করে। পরে প্রধান উপদেষ্টা বলেন, এই চিকিৎসক দল শুধুমাত্র তাদের পেশাগত পরামর্শ দিতে আসেনি, তারা তাদের হৃদ্যতাও দেখাতে এসেছেন। একটি দেশের এমন সংকটময় মুহূর্তে অন্যান্য দেশের এরকম ঐকান্তিক প্রচেষ্টা ও ভ্রাতৃত্ববোধ নিয়েই এগিয়ে আসা উচিত। এর আগে প্রধান উপদেষ্টার সাথে ঢাকায় নবনিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফের বিন আবিয়াহ দেখা করেন। সৌদি রাষ্ট্রদূত এ সময় অক্টোবর মাসে রিয়াদে অনুষ্ঠিতব্য ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ ফোরামে অংশগ্রহণের জন্য সৌদি যুবরাজের আমন্ত্রণপত্র ডক্টর ইউনূসের হাতে তুলে দেন। বাংলাদেশ সৌদি কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করায় সৌদি যুবরাজকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। এছাড়া মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কন্যা নুরুল ইজ্জাহ আনোয়ার রোববার প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন। এ সময় প্রধান উপদেষ্টা আসিয়ানের অংশ হতে মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেন। আসিয়ানের বর্তমান সভাপতি মালয়েশিয়া এবং বাংলাদেশ যেহেতু সংগঠনটির খাতভিত্তিক সংলাপের অংশীদার, তাই ভবিষ্যতে বাংলাদেশ আসিয়ানের পূর্ণ সদস্যপদ পেতে পারে বলেও আশা প্রকাশ করেন ডক্টর ইউনূস। সীমান্ত হত্যাকাণ্ড ও পুশিন মেনে নেওয়া হবে না মন্তব্য করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পুশিন করতে হলে ভারত সরকারকে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের পুশিন করতে হবে। রোববার বিকেলে শেরপুর শহরে পদযাত্রার শেষে থানা মোড় শহীদ স্কয়ার চত্বরে সমাবেশে একথা বলেন এনসিপি প্রধান। এ সময় দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। গণ অভ্যুত্থানের 1 বছর পরও বিচার ও দৃশ্যমান সংস্কার না পাওয়ার সমালোচনা করেন নাহিদ। এর আগে দুপুরে নেত্রকোনায় পথসভায় নাহিদ বলেন, সংস্কার, গণহত্যার বিচার ও নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে জনকল্যাণমূলক রাষ্ট্র গড়তে হবে। তরুণদের ক্ষমতায় আনার মাধ্যমে সব শ্রেণীর মানুষের জন্য সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা হবে। আশ্বাস দেন নেত্রকোনার সকল সমস্যা সমাধানের। ভারত সরকারকে স্পষ্টভাবে বলেছি যে সীমান্তে কোনো হত্যাকাণ্ড আমরা মেনে নেব না, সীমান্তে কোনো পুশিন আমরা মেনে নেব না। পুশিন করতে হলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের পুশিন করুন, শেখ হাসিনাকে পুশিন করুন। আমরা বিচারের মাধ্যমে শেখ হাসিনা সহ আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড়া করাবো। সাবেক বিমান বাহিনী প্রধান অবসরপ্রাপ্ত এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের সময়কার প্রাতিষ্ঠানিক দুর্নীতির একাধিক অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়া হান্নান দম্পতির বিরুদ্ধে 5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে 2টি মামলা করেছে সংস্থাটি। এদিকে নিয়োগে দুর্নীতির অভিযোগে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সহ 17 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আবির আহমেদের রিপোর্ট।
অবসরপ্রাপ্ত এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান 2021 থেকে 2024 সাল পর্যন্ত বিমান বাহিনী প্রধানের দায়িত্ব পালন করেন। দুদকের অভিযোগ, দায়িত্ব পালনকালে বাহিনীর মোট বাজেটের 25% অনিয়মের মাধ্যমে অন্তত 3,000 কোটি টাকা আত্মসাৎ করেন তিনি। দুদক বলছে, তাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে শেখ আব্দুল হান্নান দম্পতি কানাডা, দুবাই ও কাতারে সম্পদ গড়েছেন। দেশে পাওয়া গেছে 5 কোটি টাকার বেশি অবৈধ সম্পদের তথ্য। 27 কোটি 63 লক্ষ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে উক্ত অর্থ হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। কাতার, দুবাই সহ বিভিন্ন দেশে ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য সম্পদ অর্জন এবং কানাডায় তার পোষ্যদের নামে বিপুল সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। জনাব তাহমিদা বেগম এবং জনাব এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দণ্ডবিধির 109 ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক মহাপরিচালক জানান, সাবেক এই বিমান বাহিনী প্রধানের সময়কার প্রাতিষ্ঠানিক দুর্নীতির খোঁজেও একাধিক টিম কাজ করছে। আরও অনেকগুলো বিষয় অনুসন্ধানাধীন রয়েছে, কিন্তু এগুলি দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য আমাদের অনুসন্ধান দল যে পত্র যোগাযোগ করছেন MLR এর মাধ্যমে। এদিন ঋণের নামে 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বরকাতকে 2 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এছাড়া নিয়োগে দুর্নীতির অভিযোগে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শহীদুর রহমান খান সহ 17 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। আবির আহমেদ, NTV নিউজ, ঢাকা। আরোপিত নতুন শুল্ক নিয়ে আলোচনা করতে সোমবার বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে প্রতিনিধি দল আবারও যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। 29 ও 30 জুলাই ওয়াশিংটনে আনুষ্ঠানিক বৈঠক হবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। রোববার দুপুরে সচিবালয়ে এসব কথা বলেন তিনি। 1 আগস্টের আগেই বাংলাদেশের জন্য নতুন ঘোষণা আসার বিষয়েও আশাবাদী তিনি। বাণিজ্য ঘাটতি কমাতে এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে 25টি বোয়িং ও বছরে 2.2 মেট্রিক টন গম কেনার চুক্তি হয়েছে। রিপোর্ট করছেন রকনউদ্দিন। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানিতে নতুন করে আরোপ করা 35% শুল্ক কার্যকর হবে 1 আগস্ট থেকে। তার আগেই ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ USTR এর সাথে তৃতীয় দফায় বৈঠক করতে দেশটিতে যাচ্ছেন বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব জানান বাণিজ্য সচিব। 1 আগস্টের আগেই শুল্ক নিয়ে বাংলাদেশের জন্য নতুন ঘোষণা আসার বিষয়েও আশাবাদ তার। আমরা তাদের সকল খসড়ার জবাবগুলো পাঠিয়েছি, আমাদের অবস্থানগুলো সেখানে লিখে দিয়েছি। এরপরে আমরা তাদের কাছে সময় চেয়েছিলাম, সেই সময় আমাদেরকে তারা দিয়েছে 29-30 তারিখে আমাদের ওয়াশিংটনে বৈঠক হবে USTR এর অফিসে, এবং 31 তারিখেও তারা একটা সভা ওখানে থাকতে ঠিক করতে পারেন। 1 তারিখের যে সময়সীমার কথা আপনারা জানেন বা আপনারা বললেনও, সেটা হয়তো আমাদের জন্য অ্যানাউন্সমেন্ট তার মধ্যেই হয়ে যাবে, অথবা আমরা কন্টিনিউ করতে থাকব। বাণিজ্য ঘাটতি কমাতে এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে 25টি বোয়িং ও গম কেনার চুক্তি হয়েছে। সয়াবিন ও তুলা কেনার বিষয়েও আলোচনা চূড়ান্ত পর্যায়ে আছে বলে জানান সচিব। আমরা 25টি বোয়িং এর জন্য অর্ডার দিয়েছি। এবছরে এই রেসিপ্রোকাল ট্যারিফ ইস্যুতে আমরা আবার নতুন করে তাদেরকে এই আদেশগুলো, আগে 14টা ছিল, পরে 25টা করেছি। এছাড়া আপনারা জানেন যে আমরা গম ক্রয়ের জন্য তাদের সাথে চুক্তি করেছি। আমাদের সয়াবিন যারা আমদানি করে, ওইটা প্রাইভেট সেক্টরে, তারাও প্রচেষ্টা নিচ্ছে সয়াবিন যুক্তরাষ্ট্র থেকে অধিক হারে আমদানি করার চিন্তা করছে। তুলা কেনার প্রসঙ্গ আগেই আমরা যোগাযোগ করে প্রায় চূড়ান্ত করেছি। যুক্তরাষ্ট্রের বাজার থেকে পণ্য আমদানি করলে খরচ বাড়বে, এমন আলোচনা হলেও তার প্রভাব সাধারণ মানুষের ওপর পড়বে না বলে আশ্বস্ত করেন বাণিজ্য সচিব। রকনউদ্দিন, NTV নিউজ, ঢাকা। একের পর এক চাঁদাবাজির অভিযোগ উঠায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারা দেশের সব কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি। শুধুমাত্র কেন্দ্রীয় কমিটি বলবৎ থাকবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। রোববার রাজধানীর শাহবাগে সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেওয়া হয়। এদিকে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে গুলশান থানায় গ্রেফতারকৃত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 4 নেতাকে 7 দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত। আন্দোলনে প্রথম সারির নেতারা নতুন রাজনৈতিক দল NCP গঠনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্ব পালন করছিল অপর একটি অংশ।
এক বছর যেতে না যেতেই এই সংগঠনের বিরুদ্ধে চাঁদাবাজি ও মানুষকে হয়রানির নানা অভিযোগ আসতে থাকে। সর্বশেষ শনিবার রাজধানীর গুলশানে সাবেক একজন সংসদ সদস্যের বাসায় প্রবেশ করে 1 কোটি টাকা চাঁদা দাবি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েক নেতা। অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য 4 জনকে 7 দিনের রিমান্ডে দেয় আদালত। 5 আগস্টের পরবর্তী যে আমরা বৈষম্যহীন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে এইরকম চাঁদাবাজদের ঠাঁই হতে পারে না। প্রবল সমালোচনার মুখে রোববার বিকেলে রাজধানীর শাহবাগ এলাকায় সংবাদ সম্মেলন করে কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সব কমিটির কার্যক্রম স্থগিত করার ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আজকে থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হলো। এমন ঘোষণার পরও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে কেউ যদি কোনো অপরাধের সাথে জড়িত হয় তবে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার কথা বলেন কেন্দ্রীয় নেতারা। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধ আরও 2 জনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দিয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। এ ঘটনায় মারা গেছেন 34 জন। রোববার সুস্থ হয়ে বাসায় ফিরেছেন 20 বছর বয়সী কাজী আমজাদ ও অপরজন মধ্যবয়সী স্কুল স্টাফ সাবুজা। এ নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরলেন 4 জন। এখনও হাসপাতালে ভর্তি 34 জন। দুপুরে বার্ন ইনস্টিটিউটের পরিচালক নাসির উদ্দিন বলেন, ভর্তি রোগীদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালটিতে নিয়মিত রোগীদের আনাগোনাও রয়েছে বেশ। অ্যাম্বুলেন্সের আসা যাওয়া দেখলেই আটকে ওঠেন অপেক্ষমান অভিভাবকরা। স্বজন থেকে শুরু করে চিকিৎসক, নার্স এবং সাধারণ মানুষরাও চাইছেন দ্রুত মাইলস্টোনের ঘটনায় আহতরা সুস্থ হয়ে উঠুক। স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্য বলছে, বর্তমানে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ছাড়াও সম্মিলিত সামরিক হাসপাতালে 11 জন এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে 1 জন চিকিৎসাধীন রয়েছেন। রোগীদের চিকিৎসায় সিঙ্গাপুর, চীন ও ভারত থেকে আসা চিকিৎসকরাও রোগী দেখছেন। আজকে আমাদের মৃত্যু শূন্য। আমরা আজকে 2 জন রোগীকে ডিসচার্জ দিয়েছি। 2 জনই আমরা অ্যাডাল্টের মধ্যে পড়ে। আমাদের আইসিইউতে আছে মোট 4 জন পেশেন্ট এবং ভেন্টিলেশনে আছে আমাদের এর মধ্যে 2 জন রোগী। আর আমাদের মেল এইচডিউতে আছে 3 জন রোগী, ফিমেল এইচডিউতে আছে 6 জন রোগী, পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আছে 8 জন রোগী এবং কেবিনে আমাদের 12 জন রোগী। এর মধ্যে আমাদের ক্রিটিক্যাল কন্ডিশনে আছে আমাদের 4 জন রোগী। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় 9 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। রোববার রাতে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। কমিশন বিমান বিধ্বস্তের পরিপ্রেক্ষিত কারণ, দায় দায়িত্ব ও ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ঘটনা সংশ্লিষ্ট অপরাপর বিষয় চিহ্নিত করবে। এই কমিশনকে 4 সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিশনের সভাপতি করা হয়েছে সাবেক সচিব AKM জাফরুল্লাহ খানকে। সামরিক কর্মকর্তা, নিরাপত্তা বিশ্লেষক, প্রকৌশলী সহ সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞদের রাখা হয়েছে এই তদন্ত কমিশনে। বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধান সহ ভবিষ্যতে এ ধরনের বিপর্যয় এড়াতে সুপারিশ প্রদান করবে কমিশন। গুলশানে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার আব্দুর রাজ্জাক রিয়াদ স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা পুলিশ সংস্কার কমিশনের ছাত্র প্রতিনিধি নন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার বিকেলে মুন্সিগঞ্জ শহরের দক্ষিণ কোটগাঁও এলাকায় জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন শেষে একথা বলেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানের ঘটনায় দায়েরকৃত মামলায় অনেক নির্দোষকেও আসামি করা হয়েছে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ কারণে তদন্ত কাজে দেরি হচ্ছে। কিছু কিছু মামলায় ইতোমধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে উল্লেখ করে খুব দ্রুত যাতে সব মামলার তদন্ত প্রতিবেদন তৈরির কাজ শেষ হয় সেই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। অনেকেই যারা নির্দোষ তাদেরও আসামি করে হয়েছে, এই জন্য কিন্তু এটা ইনভেস্টিগেশন করতে একটু দেরি হয়ে যাচ্ছে। তবে আমাদের খুব তাড়াতাড়ি যেটা শেষ হয়, এই জন্য আমরা ব্যবস্থা নিই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট কোনো ছাত্র প্রতিনিধি নাই, পুলিশ সংস্কার কমিশনেও কোনো ছাত্র প্রতিনিধি নাই।
দাবি দেওয়া মনে হয় অযৌক্তিক এবং আমার মনে হয় মিথ্যা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। আলোচিত ৩৬ জুলাই আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয়নি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। প্রকল্পটি অনুমোদন না দেওয়ার কারণ হিসেবে খরচের যথার্থ মূল্যায়ন না হওয়াকে দায়ী করেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুজ্জামান মাহমুদ। রোববার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভায় ৮,১৪৯ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে ৬টি নতুন প্রকল্প। সভা শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা জানান ২,৮৪০ কোটি ব্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হবে আধুনিক সুইমিং পুল, স্টেডিয়াম ও ছাত্রাবাস। গাজীপুর বাস র্যাপিড ট্রানজিটকে একটি অপরিকল্পিত প্রকল্প উল্লেখ করে তিনি জানান এই প্রকল্পের সব দিক নতুন করে যাচাই করা হবে। এছাড়া ৫ আগস্টের পর যেসব প্রকল্পের ঠিকাদার পালিয়ে গেছে তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে আইএমইডিকে উদ্যোগ নেয়ার পরামর্শ দেন তিনি। নেত্রকোনায় এনসিপির সমাবেশে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সম্পর্কে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি। রোববার সন্ধ্যার পর জেলা শহরের কোর্ট স্টেশন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ছোট বাজার জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। নাসির উদ্দিন পাটোয়ারির কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুদ্দিন খান, বিএনপির নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান তালুকদার সহ অন্যান্যরা। প্রবাসের খবর। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করে ১৪ গ্রাম সোসাইটি বাহরাইন। এনটিভি বাহরাইন প্রতিনিধি সৈয়দ মামুন হোসেন জানান মাহফিলে ১৪ গ্রাম সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মামুন আব্দুস সাত্তার মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভুইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ১৪ গ্রাম সোসাইটির প্রধান উপদেষ্টা মোহাম্মদ সেলিম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি শাহাবুদ্দিন চৌধুরী, সহসভাপতি মোহাম্মদ ফারুক, সেলিম হাসান সহ অন্যরা। বেগম খালেদা জিয়াকে যারা বাড়ি ছাড়া করেছিল তারাই আজ দেশ ছাড়া বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুকী। এনটিভি আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদ জানান আবুধাবিতে বৃহত্তর নোয়াখালী ফোরামের আয়োজনে মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি আরও বলেন বিএনপি ক্ষমতায় আসলে অবশ্যই প্রবাসীদের মূল্যায়ন করা হবে। ফোরামের সভাপতি মামুনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন আমিরাত বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সালাউদ্দিন। বক্তব্য দেন ইউসুফ রানা, শহীদুল্লাহ রাব্বি শিমুল, আবুল কালাম সহ অন্যরা। জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বোর্ডের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় হয়েছে অভিভাবক পরিষদের। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান নির্বাচনের প্রতিযোগিতা করেন গার্ডিয়ান ফোরাম থেকে ৩ জন ও অভিভাবক পরিষদ থেকে ৫ জন। সর্বোচ্চ ভোট পেয়ে অভিভাবক পরিষদ থেকে চেয়ারম্যান নির্বাচিত হন ডাক্তার ওমর ফারুক। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আক্তারুজ্জামান। সদস্য নির্বাচিত হন ডাক্তার মহিউদ্দিন ও আবু সালে। অন্যদিকে গার্ডিয়ান ফোরাম থেকে মোহাম্মদ মামুনুর রহমান তাজ সদস্য নির্বাচিত হয়েছেন। কাতারের দোহার ফিরোজ আব্দুল আজিজে আত্মপ্রকাশ হয় কাতারস্থ লক্ষ্মীপুর সমিতির। এনটিভি কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানান ইএম আকাশের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ বাহারুদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সমিতির আহ্বায়ক অধ্যাপক আমিনুল হক, বাংলা প্রেস ক্লাবের সভাপতি গোলাম মাওলা হাজারি, লক্ষ্মীপুর জেলা সমিতির প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন, হারিস চৌধুরী ফাউন্ডেশনের কাতার শাখার সভাপতি হাসান আহমেদ। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে এখনো ঐকমত্য হয়নি রাজনৈতিক দলগুলোর, জাতীয় সনদের খসড়া দেওয়া হবে সোমবার। আসিয়ানের সদস্য হতে মালয়েশিয়ার সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা। সাবেক বিমান বাহিনী প্রধান আব্দুল হান্নানের বিরুদ্ধে দুদকের মামলা, প্রাতিষ্ঠানিক দুর্নীতির অনুসন্ধান শুরু। পাল্টা শুল্ক কমাতে যুক্তরাষ্ট্র থেকে 25টি বোয়িং কিনবে বাংলাদেশ। সোমবার ওয়াশিংটন যাচ্ছে বাণিজ্য প্রতিনিধি দল।
এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।